আসসালামু আলাইকুম। সবার সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, বিমানবন্দর মুন্সি ফারুক আহমেদ কলেজ, রাজাপাড়া, মহানগর, কুমিল্লা। আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক হেঁটে যাচ্ছেন, খুব ছন্দবদ্ধভাবে হেঁটে যাচ্ছেন, পায়ের সাথে সাথে হাতও চলছে। কথা হচ্ছে পায়ের সাথে সাথে হাতও চলছে, উনি কিন্তু হাতটা ইচ্ছে করে নাড়াচ্ছেন না। আমাদের এটা হাঁটার একটা ছন্দবদ্ধ প্রক্রিয়া। আমরা যখন আমাদের পেশিতন্ত্র এবং কঙ্কালতন্ত্রকে কাজে লাগিয়ে হাত পা অঙ্কগুলো সঞ্চালিত করে থাকি, তখন জোড়ায় জোড়ায় পেশিগুলো কাজ করে থাকে। জোড়ায় জোড়ায় পেশিগুলোর কার্যক্রমের কারণেই মূলত আমাদের এই হাঁটার প্রক্রিয়া, অর্থাৎ পদক্ষেপের প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি অথবা পিছনের দিকেও ইচ্ছে করলে আসতে পারি। তবে কেউ যদি আমরা ইচ্ছে করি তাহলে হাত দুটোকে শক্ত করে সোজা করে হাঁটতে পারি, সেটা হলো আমাদের ইচ্ছের উপর নির্ভরশীল। তবে স্বাভাবিক প্রক্রিয়ায় সাধারণত আমরা যখন ডান পা সামনের দিকে দিব তখন আমাদের বাঁ হাত সামনের দিকে যাবে, এবং বাঁ পা যখন আমরা সামনের দিকে দিব তখন আমাদের ডান হাত সামনের দিকে যাবে। এই প্রক্রিয়ায় মূলত আমাদের হাঁটার ছন্দবদ্ধ একটা প্রক্রিয়া ঘটে থাকে। সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব, কিভাবে আমাদের হাত পরিচালিত হচ্ছে, কিভাবে আমাদের পা পরিচালিত হচ্ছে। তাহলে চলো আমরা মূল ক্লাসের দিকে চলে যাই, এবং সেখানে আমরা আজকে একটা প্রশ্ন দিয়ে শুরু করব। সেটা হচ্ছে, পেশি সঞ্চালনের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অব্যাহত থাকে, ব্যাখ্যা করো। কিভাবে পেশি সঞ্চালনের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অব্যাহত থাকে সেটা নিয়ে আজকের আলোচনা। সেই আলোচনার প্রথমে আমরা যেটা আলোচনা করে নিব সেটা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগেও আলোচনা করেছি, সেটা হচ্ছে দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের জন্য পেশি ও কঙ্কালতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অস্থি সঞ্চালন অর্থাৎ হাত পা ইত্যাদি সঞ্চালনের জন্য, অর্থাৎ ওঠা নামার জন্য জোড়ায় জোড়ায় পেশি কাজ করে থাকে। এসব জোড়া পেশির কার্যক্রম সমন্বয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হয়ে থাকে। তো প্রথমে আমরা হাত বাঁকানো এবং সোজা করা নিয়ে কথা বলি, বাহু নিয়ে প্রথমে আলোচনা করি, তারপর আমরা পা হাঁটা নিয়ে আলোচনা করব। কিভাবে আমাদের বাহুগুলো সঞ্চালিত হয়। এই বাহুগুলো সঞ্চালনের ক্ষেত্রে দুই ধরনের পেশি কাজ করে থাকে। এখানে একটা হচ্ছে বাইসেপস পেশি, আমাদের বাহু সামনের দিকে অবস্থিত যেটা হিউমারাসের, এটা হচ্ছে বাইসেপস পেশি। আর পিছনে রয়েছে, এটার পিছনের অংশ রয়েছে ট্রাইসেপস পেশি। আমরা চিত্রেও দেখতে পাচ্ছি এখানে বাইসেপস পেশি এবং ট্রাইসেপস পেশি রয়েছে। এবং এটা একটা হাড়ের উপরে, অর্থাৎ হিউম্যারাসের উপরে দুই ধরনের পেশি। এখানে দুই ধরনের পেশি দুই রকম কাজ করতেছে, অর্থাৎ একটা হাড়ের উপরে দুই ধরনের পেশি যখন দুই রকম কাজ করে তখন এই পেশিকে অ্যাঙ্গোনিস্টিক পেশি বলা হয়ে থাকে। একজোড়া পেশি যা একই পদ্ধতিতে অবস্থিত কিন্তু একই সন্ধিতে অবস্থিত কিন্তু একে অপরের বিপরীত অভিমুখে চলন ঘটায়, সেই পেশিকে বলা হয় অ্যাঙ্গোনিস্টিক পেশি। এবং এই অ্যাঙ্গোনিস্টিক পেশি সাধারণত আমাদের বাইসেপস এবং ট্রাইসেপস দুটি পেশি অ্যাঙ্গোনিস্টিক পেশির উদাহরণ। বাইসেপসটা থাকে আমাদের বাহুতে সামনের দিকে অবস্থিত। বাইসেপস এবং ট্রাইসেপস অ্যাঙ্গোনিস্টিক পেশির উদাহরণ, এবং আমাদের যে ঊর্ধ্ববাহু রয়েছে এর সামনে অবস্থিত পেশিকে বাইসেপস পেশি বলা হয়ে থাকে। এবং এই বাইসেপস পেশিটা যে রয়েছে, এই পেশিটা আমাদের যে এখানে স্কেপুলা রয়েছে, এক প্রান্ত এটার স্কেপুলার সাথে সংযুক্ত, অপর প্রান্ত আমাদের রেডিয়াসের সাথে সংযুক্ত। যখন বাইসেপস সংকুচিত হয় তখন আমাদের কি হয়, আমাদের যে রেডিয়াস এবং আলনা উপরের দিকে উঠে আসে, অর্থাৎ স্কেপুলার দিকে উঠে আসে, এবং আমাদের হাত বেঁকে যায় বা আমরা হাত বাঁকাতে সক্ষম হই। এর এক প্রান্ত স্কেপুলার সাথে আটকানো থাকে এবং অন্য প্রান্ত রেডিয়াসের সাথে আটকানো থাকে। বাইসেপস পেশি সংকুচিত হলে কোনোই সন্ধি ভাঁজ হয়ে রেডিয়াস ও আলনা স্কেপুলার দিকে উত্তোলিত হয়, ফলে হাত বাঁকানো সম্ভব হয়।
তবে হাত বাঁকানো যে সম্ভব হয় এটা তো আর বাঁকানো অবস্থায় থাকে না, এটাকে কি করতে হয়, আবার সোজা করতে হয়, স্লথন করতে হয়, সোজা হয়। তবে সোজা হওয়ার ক্ষেত্রে যে পেশিটা কাজ করে সেটা হচ্ছে আমাদের ট্রাইসেপস পেশি। ট্রাইসেপস পেশি যখন সংকুচিত হয় তখন আমাদের হাত কি হয়, স্লথন হয়ে যায়, আমাদের হাত স্লথন হয়ে যায় বা প্রসারিত হয়ে যায়। এই যে বাঁকানো এবং এই যে প্রসারিত হওয়া, এই বাঁকানোর ক্ষেত্রে যে ভাঁজ হওয়ার ক্ষেত্রে যে পেশিটা এটাকে বলা হয় ফ্লেক্সর পেশি, আর প্রসারণের ক্ষেত্রে যে পেশিটা এটাকে বলা হয় এক্সটেন্সর পেশি। এই এক্সটেন্সর পেশি এবং ফ্লেক্সর পেশির কার্যক্রমের মাধ্যমে আমরা হাত বাঁকাতে পারি এবং সোজা করতে পারি, এটা সোজা করা সম্ভব হয় আমাদের পক্ষে। যাই হোক, আমাদের যে এক্সটেনশন, আমাদের কোনটা ট্রাইসেপস পেশির কথা বলছিলাম, যে আমাদের যে ট্রাইসেপস পেশি রয়েছে পিছনের দিকে, এই ট্রাইসেপস পেশির এক প্রান্ত রয়েছে স্কেপুলার সাথে, আরেক প্রান্ত রয়েছে আমাদের আলনার সাথে সংযুক্ত। এবং ট্রাইসেপস পেশি যখন সংকুচিত হয় ফলে হাত আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ হাতে সোজা হয়ে যায় এবং আমরা এটাকে আবার পুনরায় ব্যবহারে উপযোগী হই। সন্ধি ভাঁজ হওয়ার সাথে নিয়োজিত বাইসেপসকে ফ্লেক্সর, ভাঁজ হওয়ার সাথে এবং এক্সটেনশনের সাথে, প্রসারণের সাথে এক্সটেনশন পেশি জড়িত এবং এটাকে এক্সটেনশন পেশি বলা হয়ে থাকে। এবং এখানে যে পেশি টানের কারণে, টানের কারণে আমাদের যে পেশি কি করে, টানের কারণে এটা অস্থিটা উপরের দিকে উঠে আসে। এখন এই যে টান দেয়, এখানে কি কাজ করে, এখানে মূলত দুই ধরনের প্রোটিন রয়েছে, মায়োসিন এবং অ্যাক্টিন নামক দুই ধরনের প্রোটিন এই পেশি স্থলে বিস্তৃত, এবং এই প্রোটিনই মূলত আমাদের এই টানের কাজটা সম্পন্ন করে থাকে এবং এটা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত। অ্যাক্টিন এবং মায়োসিন নামক দুই ধরনের প্রোটিন পেশিকোষের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে, ফলে পেশি টানতে পারে এবং তা মস্তিষ্কের উদ্দীপনা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো আমরা বলেছিলাম যে ফ্লেক্সর এবং এক্সটেনশন পেশির সংকোচন এবং প্রসারণের মাধ্যমেই মূলত আমাদের বাহুকে আমরা ভাঁজ করতে পারি এবং সোজা করতে পারি। তবে এখানে কথা হচ্ছে যে যখন আমরা বাহুকে যখন ভাঁজ করি তখন একটা টানের সৃষ্টি হয়, অর্থাৎ আমরা বলেছি যে এখানে দুই ধরনের প্রোটিন কাজ করে থাকে এবং এই প্রোটিনের কারণে আমরা বাহুকে টান দিয়ে থাকে এবং এই টান দেওয়ার সময় এক প্রকারের শক্তি কার্যকর হয়। কিন্তু যখন এক্সটেনশন অর্থাৎ প্রসারিত হয়, যখন স্লথন হয়ে যায় তখন কিন্তু কোনো শক্তি প্রয়োজন হয় না, তখন এমনিতেই অটোমেটিকলি স্লথন হয়ে যায়। আর এই কারণেই বলা হয় যে পেশি টান দিতে পারে কিন্তু ধাক্কা দিতে পারে না। ব্যাখ্যা করো, এভাবেও প্রশ্ন আসে যে পেশি টান দিতে পারে কিন্তু ধাক্কা দিতে পারে না, বুঝিয়ে বলো বা ব্যাখ্যা করো। ফ্লেক্সর এবং এক্সটেনশন পেশি পর্যায়ক্রমে পরস্পর বিরোধী কাজ করে থাকে, অর্থাৎ বাইসেপস পেশি সংকুচিত হলে ট্রাইসেপস পেশি স্লথন হয়, আবার ট্রাইসেপস পেশি সংকুচিত হলে বাইসেপসের স্লথন হয়, ফলে হাত বাঁকানো ও সোজা করা সম্ভব হয়। সংকুচন ও স্লথন সাধারণত পেশির ধর্ম। অস্থির সাথে সংযুক্ত পেশি সংকুচিত হওয়ার সময় শক্তি প্রয়োগ করে, ফলে অস্থিকে টেনে তোলে, কিন্তু পেশি যখন শিথিল হয় তখন শক্তি প্রয়োগ করে না, ফলে বলা হয় যে পেশি টান দিতে পারে না, টান দিতে পারে কিন্তু ধাক্কা দিতে পারে না। এই ছিল মূলত আমাদের বাহু সঞ্চালনের ক্ষেত্রে আজকে আলোচনা। এখন আমরা আলোচনায় চলে যাব হাঁটু সঞ্চালনের ক্ষেত্রে, এবং এটা খুবই জটিল একটু, কারণ এখানে পেশিতন্ত্র এবং অস্থিতন্ত্রের কার্যক্রম রয়েছে। পেশিতন্ত্র অস্থিতন্ত্রের কার্যক্রমের মাধ্যমে আমরা সাধারণত হাঁটুকে কি করতে পারি, এটা ভিতরের দিকে নিয়ে যেতে পারি টান দিয়ে, আবার এটাকে প্রসারিত করে বাইরের দিকে নিয়ে যেতে পারি। এবং এখানে আমরা বলেছি যে দুই ধরনের পেশি কারণে এটা হয়ে থাকে, এবং এই পেশির মাথায় অর্থাৎ শেষ প্রান্তে, মাথায় না বলবো না, শেষ প্রান্তে টেন্ডন থাকে, টেন্ডন, যার কারণে এই টান এবং ভিতরের দিকে এবং বাইরের দিকে প্রসারিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং এই ক্ষেত্রে মনে করো যে কোনো মানুষ বা আমি যদি ইচ্ছাকে পোষণ করি যে আমি এখন হাঁটবো, তখন আমার কি হবে, সেখান থেকে কেন্দ্রীয় স্নায়ু থেকে সেই তাড়না চলে যাবে কোথায়, প্রান্তীয় স্নায়ুতে, সেরিব্রালামে, সেখান থেকে চলে যাবে আমি যেই পেশিটা ওকে কি অগ্রসর হব বা প্রসারিত করব সেখানে, এবং সেখান থেকে চলে যাবে আমার টেন্ডনে, এবং টেন্ডন সেই অনুযায়ী আমার যে পেশিটা রয়েছে সেই পেশিটা এটার উপরে প্রেশার ক্রিয়েট করবে, কাজ করবে, হয়তো বাঁকাবে অথবা প্রসারিত করবে।
যাই হোক, আমরা এখন চলে আসি হাঁটু সঞ্চালন প্রক্রিয়া। হাঁটু সঞ্চালন একটা জটিল প্রক্রিয়া। এতে অস্থিতন্ত্র পেশিতন্ত্র সমন্বিতভাবে কাজ করে থাকে। হাঁটু সঞ্চালনের সময় সংশ্লিষ্ট অস্থিগুলো ভেতরের দিকে এবং বাইরের দিকে সঞ্চালিত হয়। এই জন্য সংশ্লিষ্ট অস্থির সাথে দুই ধরনের পেশি সংলগ্ন থাকে। এসব পেশির শেষ প্রান্ত ট্যান্ডন বা কন্ডরায় পরিণত হয়। কন্ডরাগুলো অস্থির প্রান্তে সংযুক্ত থাকে। আমরা আগে বলেছি অস্থি সংলগ্ন দুই ধরনের পেশি সংকুচিত এবং প্রসারিত হয়ে অস্থিকে নির্দিষ্ট দিকে বাঁকাতে সাহায্য করে থাকে, এবং এই দুই ধরনের পেশির কাজ হচ্ছে বিপরীত ধর্মী। আমরা বলেছি অ্যাস্ট্রাকশন হলে প্রসারিত হবে, আর যদি সংকুচিত ফ্লেক্সর হয় তাহলে সেটা কি হবে, সংকুচিত হবে। আমাদের কোনো নির্দিষ্ট একটা পেশি একই সঙ্গে দুই ধরনের কাজ করতে পারে না, অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে করে থাকে, এবং আমাদের মস্তিষ্ক সেরিবেলাম এটাকে কি করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। মানুষ কোনো বিশেষ ঐচ্ছিক চলন ক্রিয়া সম্পন্ন করার জন্য মস্তিষ্কে যদি চিন্তা এবং সিদ্ধান্ত নয়, সেই চিন্তা এবং সিদ্ধান্ত কেন্দ্রীয় স্নায়ুর মাধ্যমে প্রান্তীয় স্নায়ুতে এবং মস্তিষ্ক স্নায়ু বা সুষুম্না স্নায়ুর মাধ্যমে সেটা চলে যায় আমাদের পেশিতে, এবং পেশি থেকে সেটা চলে যায় আমাদের ট্যান্ডনে, এবং নির্দিষ্ট অস্থিকে সেই অনুযায়ী ভেতরের দিকে বা বাইরের দিকে সঞ্চালিত করে। এইভাবেই মূলত আমরা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে থাকি, এবং এর ফলে কি হয়, যখন স্নায়ুর মাধ্যমে যখন এটা চলে গেল পেশিতে এবং ট্যান্ডনে, তখন আমাদের যে কাফ পেশি, পায়ের যে কাফ পেশি রয়েছে, সেই কাফ পেশি কি হয়, উদ্দীপিত হয়। কাপ পেশি উদ্দীপিত হলে সেই কাপ পেশি সংকুচিত হয়। কাপ পেশি সংকুচিত যখন হয়, তখন আমাদের যে গোড়ালির অস্থি আছে সেটা উপরের দিকে উঠে আসে, এবং আমাদের পদক্ষেপগুলি হয়ে থাকে, এবং এইভাবেই মূলত আমরা পদক্ষেপ দিয়ে থাকি এবং চলাচল করে থাকি। তো শেষে আসো আমরা ডিটেলস সেটা নিয়ে প্রতিটি ধাপ সম্বন্ধে আলাদা আলাদাভাবে এখন আলোচনা করব। ঐচ্ছিক পেশি কোনো মানুষ যদি প্রথমেই যদি মনে করো যে আমি প্রথমে শুরু করলাম, সেটা শুরু করলাম আমি ডান পা দিয়ে, যে আমি ডান পা দিয়ে প্রথম পদক্ষেপ নেব, তখন আমি যদি ডান পা দিয়ে পদক্ষেপ নিতে যাই, তখন আমার কি কি করতে হবে? এর আগে আমাকে দেখতে হবে যে আমাদের হ্যামস্ট্রিক পেশি, গ্লুটিয়াস পেশি, তারপরে কোয়াড্রিসেপস পেশি, অ্যাবডাক্টর পেশি, এইসব পেশিগুলি এইসব চলনের সাথে মূলত সংযুক্ত। যখন আমি প্রথম পদক্ষেপ দিতে যাব, তখন আমার যে নিতম্বের পেশি রয়েছে গ্লুটিয়াস পেশি, আমার রয়েছে পায়ের সেলিয়াস পেশি, আমার স্কন্ধের রয়েছে ট্রাপিজিয়াস পেশি, এইসব পেশিগুলি প্রসারিত হয়। প্রসারিত যখন হয় এবং আমি যখন পদক্ষেপ নিতে যাই, তখন একটু কি হয়ে যাই, একটু ঝুঁকে যাই। প্রথম যখন ডান পা যখন আমি উত্তোলিত করতে যাব, তখন একটু ঝুঁকে যাব। একটু ঝুঁকে যাওয়ার পরবর্তী যেই পদক্ষেপটা হবে, সেটা হবে আমার পায়ে যে সেলিয়াস পেশি রয়েছে, এই সেলিয়াস পেশিটা সংকুচিত হবে। সেলিয়াস পেশি যখন সংকুচিত হবে, তখন আমার যে গোড়ালিটা আছে, সেই গোড়ালিটা মাটির উপর থেকে উপরের দিকে উঠে আসবে। গোড়ালিটা মাটির উপর দিকে থেকে উঠে আসবে, কিন্তু আমার পায়ের পাতাটা থাকবে মাটিতে স্পর্শ করে থাকবে। এই সময় আমার ডান পা কিছুটা ভর এবং বাম পা শরীরের সম্পূর্ণ ভরই বহন করে থাকে। যাই হোক, আমরা একটু দেখব এই সময় চলনের সাথে সংশ্লিষ্ট পেশি সমূহ, বিশেষ করে নিতম্ব অঞ্চলের গ্লুটিয়াস পেশি, পায়ের সেলিয়াস পেশি, স্কন্ধ অঞ্চলের ট্রাপিজিয়াস পেশি ইত্যাদি প্রসারিত হয়, ফলে দেহ সামনের দিকে কিছুটা ঝুঁকে যায়। দ্বিতীয় ধাপে ডান পায়ের পাতার পেশি, বিশেষ করে সেলিয়াস পেশি সংকুচিত হয়, ফলে কি হয়, ডান পায়ের গোড়ালি মাটি থেকে উপরে উঠে যায়, এবং এই সময় পায়ের আঙ্গুলগুলো মাটিতে সংলগ্ন থাকে এবং দেহের ভার বহন করে, এবং এই সময় বাম পাই মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ওরা ভারই বহন করে থাকে। পরবর্তীতে যখন ডান পা যখন উপরে, গোড়ালি যখন উপরের দিকে উঠে গেল, তারপরের আমার পদক্ষেপ কি? পরের পদক্ষেপের ক্ষেত্রে যেই কাজটা আমার করবে, সেটা হচ্ছে আমার যে গ্লুটিয়াস পেশি রয়েছে, এই গ্লুটিয়াস পেশি এবং এই যে হ্যামস্ট্রিং পেশি রয়েছে, এই গ্লুটিয়াস পেশি, হ্যামস্ট্রিং পেশি এবং আমাদের যে গ্যাস্ট্রোকোনিয়াস পেশি রয়েছে, সেই গ্যাস্ট্রোকোনিয়াস পেশিগুলি সংকুচিত হবে। অর্থাৎ আমার যে পায়ের যে গ্লুটিয়াস পেশি এবং গ্যাস্ট্রোকোনিয়াস পেশি রয়েছে, সেই গ্যাস্ট্রোকোনিয়াস পেশি সংকুচিত হবে। সংকুচিত যদি হয়, তাহলে কি হবে, আমার হাঁটু অঞ্চলে একটা ভাঁজের সৃষ্টি হবে। যখন এই পেশিগুলি সংকুচিত হবে,
তখন আমার হাঁটু অঞ্চলে একটা ভাঁজের সৃষ্টি হবে। যখন হাঁটু অঞ্চলে যখন ভাঁজের সৃষ্টি হবে তখন আমার যে পাটা আছে, আমি যে পাটা দিয়ে গোড়ালিটা উপরের দিকে উঠেছিল এবং আমার পায়ের পাতা ছিল মাটিতে, তখন এটা হালকা ধুল খেয়ে উপরের দিকে পিছনের দিকে চলে যাবে, একটু পিছনের দিকে চলে যাবে এবং তখন আমার বাম পায়ে আমার পুরো শরীরের ভার বহন করবে। এই পর্যায়ে নির্দিষ্ট পেশিসমূহ হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকোনিয়াস পেশি সংকুচিত হয়, ফলে ডান পা হাঁটুর সামনের দিকে ভাঁজপ্রাপ্ত হয় এবং পায়ের পাতা সহ নিচের অংশ দোল খেয়ে পিছনের দিকে চলে যায় এবং কিছুটা উঁচুতে উঠে সাময়িকভাবে শূন্যে ঝুলে থাকে এবং এই সময় বাম পায়ে পুরোটা ভার বহন করে। এবং এখানে তখন আমাদের চলনের সাথে সংশ্লিষ্ট পেশি, বিশেষ করে রেকটাস ফিমারিস পেশির মাধ্যমে সাধারণত আমাদের কোমর অঞ্চলটা কিছুটা ভাঁজ হয়ে যায়, কিছুটা হালকা। এই ধাপে চলনের সাথে সংশ্লিষ্ট কয়েকটি পেশি, বিশেষ করে রেকটাস ফিমারিস ও অন্যান্য পেশি সংকুচিত হওয়ার ফলে কোমর অঞ্চলের অস্থিসন্ধিটা ভাঁজযুক্ত হয়। তো ভাঁজযুক্ত হয়ে পাটা তো আমি আর শূন্যে ঝুলাইয়া এভাবে দাঁড়ায় থাকবো না, এটা কি করব, আমি সামনের দিকে অগ্রসর হব। এই সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে তখন আমাদের যে পেশিগুলি কাজ করে থাকে, বিশেষ করে আমাদের যে উরু অঞ্চলে অবস্থিত আমরা কোন পেশিগুলি বলেছিলাম, আমাদের উরু অঞ্চলে অবস্থিত রয়েছে আমাদের কোন পেশিগুলি, বিশেষ করে যে কোয়াড্রিসেপস পেশির কথা বলেছিলাম, যে আমাদের যে কোয়াড্রিসেপস পেশি রয়েছে এবং আমাদের রয়েছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস পেশি। গ্লুটিয়াস ম্যাক্সিমাস পেশি এবং কোয়াড্রিসেপস পেশিগুলি যখন সংকুচিত হয় তখন আমার পাটা কি হয়, সামনের দিকে চলে যায়। তখন আমার পাটা কি হয়, সামনের দিকে চলে যায়। সামনের দিকে চলে যাওয়ার পরে আমি কি করব, পাটা যখন আমার পিছনের দিকে ছিল তখন এটা সামনের দিকে তখন চলে গেল। সামনের দিকে চলে যাওয়ার পরে এটা কি করতে হবে, আমাকে মাটিতে স্থাপন করতে হবে। মাটিতে স্থাপন করার জন্য তখন এখানে আমাদের যে পায়ের পাতার পেশি এবং আঙ্গুলের যে পেশি, পায়ের আঙ্গুলের পেশি এবং পায়ের পাতার পেশিগুলি বিশেষ করে কাজ করে থাকে। সেখানে বিশেষ করে পায়ের পাতার পেশি রয়েছে টিবিয়াস অ্যান্টেরিয়র পেশিগুলি সংকুচিত হয়। সংকুচিত হওয়ার পরে আমার যে গোড়ালিটা আছে সেই গোড়ালিটা নিচের দিকে নেমে আসে এবং মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে গোড়ালি মাটিতে স্পর্শ করে। মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে গোড়ালি তখন মাটিতে স্পর্শ করে। এই ধাপে মূলত পায়ের পাতার ও আঙ্গুলের পেশিগুলি টিবিয়ালিস অ্যান্টেরিয়র সংকুচিত হয়, ফলে কি হয়, ডান পায়ের গোড়ালি নিচে নেমে আসে এবং মধ্যাকর্ষণের প্রভাবে মাটিতে স্পর্শ করে এবং এই পায়ের পাতার আঙ্গুলগুলি তখন কি হয়, সমকোণে অবস্থান করে, উপরের দিকে উঠে যায় আঙ্গুলগুলি এবং গোড়ালিটা মাটিতে স্পর্শ করে এবং পায়ের পাতাটা সমকোণে অবস্থান করে। তো এইভাবে থাকলে তো চলবে না, কি করতে হবে, মাটিতে স্থাপন করতে হবে। পাটাকে কি করতে হবে, মাটিতে স্থাপন করতে হবে। আমি পাটাকে মাটিতে স্থাপন করব। এই পাটাতে যে মাটিতে স্থাপন করব, এই ক্ষেত্রে আমার যে সেলিয়াস পেশি রয়েছে আমাদের গ্যাস্ট্রোকনোমিয়াস পেশি রয়েছে এবং ডিজিটোরাম পেশি রয়েছে। এই পেশিগুলো তখন সংকুচিত হয়। সংকুচিত হওয়ার ফলে কি হয়, আমার পাটা গোড়ালি সহ পুরো পাতাটা মাটিতে স্থাপিত হয় এবং আমার ডান পাতা এক কদম এগিয়ে যায়। তখন ডান পা যখন আমার এক কদম এগিয়ে গেল, ঠিক একইভাবে তখন কি হবে, বাম পা উত্তোলিত হবে, অর্থাৎ বাম পায়ের যে সেলিয়াস পেশি রয়েছে সেই সেলিয়াস পেশি সংকুচিত হবে। সেলিয়াস পেশি সংকুচিত হলে কি হবে, বাম পায়ের গোড়ালি উত্তোলিত হবে এবং পরবর্তী ধাপগুলি ডান পায়ের মতোই হবে এবং আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন পা যখন আমরা সামনের দিকে আগাই তখন আমাদের ডান হাত সামনে যায় এবং ডান পা যখন আমরা সামনের দিকে আগাই তখন আমাদের বা হাত সামনে যায়। এটা একটা অটোমেটিক ছন্দবদ্ধ প্রক্রিয়া, আমরা এটা নিয়ে পূর্বেই কথা বলেছিলাম। যাই হোক, এখন আমরা একটু দেখবো এটা কিভাবে হচ্ছে। এ সময় ডান পায়ের গোড়ালি ও আঙ্গুলের সংশ্লিষ্ট পেশিগুলি সেলিয়াস এবং গ্যাস্ট্রোকনোমিয়াস এবং ডিজিটোরাম পেশিগুলি সংকুচিত হয় এবং পায়ের পাতা মাটির উপরে স্থাপিত হয়। পায়ের পাতা এসে তখন কি হলো, মাটির উপরে স্থাপিত হলো। ফলে কি হলো, দেহ সামনের দিকে এক পা এগিয়ে গেল, ডান পা অর্থাৎ ডান পা সামনের দিকে অগ্রসর হলো।
এই অবস্থায় দেহ দুপায়ের উপর দণ্ডায়মান হয় এবং পরবর্তীতে একইভাবে বাম পা উত্তোলিত হয় এবং সামনের দিকে এগিয়ে চলনতলে স্থাপিত হয়, ফলে দেহ আরো এক ধাপ এগিয়ে যায়। সাধারণত বাঁ পা সামনে গেলে ডান পা হাত সামনে এবং ডান পা সামনে গেলে বাঁ হাত সামনে এবং ডান হাত পিছনে প্রসারিত হয়ে থাকে। এভাবে পেশি ও অস্থির কাজের সাথে সমন্বয় সাধন করে আমরা আমাদের দ্বিপদ চলন সম্পন্ন করে থাকি। তো এই ছিল মূলত আজকে আমাদের আলোচনা। এটা একটু খুলে ভালোভাবে দেখবে, ক্লাসটা প্রয়োজনে আবার দেখবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।